প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, পূর্বের দিনের ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করেছিলাম, কারণ ওই অংশটি আমাদের অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত ছিল। আমরা তার আগের ক্লাসে কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে শুরু করেছিলাম এবং আমরা সেই ক্লাসে গতিশক্তি, বিভব শক্তির মধ্যকার সম্পর্ক এবং গতিশক্তি, বিভব শক্তি মানে এর অন্তর্ভুক্ত যে গাণিতিক সমস্যা বলি সেইগুলো নিয়েও আলোচনা করেছিলাম। সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটিও দেখিয়েছিলাম। আমরা অধ্যায়টি তাত্ত্বিক অংশ শেষ করে গাণিতিক সমস্যাগুলি নিয়ে আবার আলোচনা করব। আমরা বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলোতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অংশ রয়েছে, দেখো আমরা আজকে দেখব শক্তির বিভিন্ন উৎস, শক্তির কি কি উৎস রয়েছে, আমরা কি ভাবে শক্তি পেতে পারি সেইটি আজকে দেখব। শক্তির প্রথমত আমরা যে শক্তিগুলো ব্যাপকভাবে ব্যবহার করি সেটি কিন্তু অনবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি মানে তেল, কয়লা, গ্যাস, এই ধরনের শক্তি যেগুলো পৃথিবীতে সীমিত পরিমাণে রয়েছে এবং ব্যবহার করলে একটা সময় শেষ হয়ে যাবে, এই ধরনের শক্তিগুলোকে বলা হয় অনবায়নযোগ্য শক্তি। প্রথমেই রয়েছে দেখো জ্বালানি তেল, জ্বালানি শক্তির মধ্যে রয়েছে তেল, কয়লা, গ্যাস। এই মুহূর্তে পৃথিবীর শক্তির সব থেকে বড় উৎস হচ্ছে তেল, কয়লা বা গ্যাস। তেল, কয়লা, গ্যাস তিনটি কিন্তু ফসিল জ্বালানি, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি বছর আগে গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিন তাপে এবং চাপে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে প্রাণী এবং উদ্ভিদের দেহে কয়লা, তেলে এবং গ্যাসে পরিণত হয়েছে। এই মাটির নিচ থেকে যে তেলগুলোকে তোলা হয়, এই প্রাথমিকভাবে যেগুলো তোলা হয় সেগুলোকে ঘন অবস্থায় তোলা হয়, এগুলোকে বলা হয় কিউরড অয়েল। এই কিউরড অয়েলকে বিভিন্ন রিফাইনারি প্রতিষ্ঠানগুলোতে নিয়ে সেগুলোকে ব্যবহারযোগ্য করা হয় এবং এগুলো অত্যন্ত কাদার মতো ঘন থাকে, যেগুলোকে পরিশোধন করে তুলনামূলক কম ঘন করা হয়। এবং এগুলো আমরা গাড়িতে, দেখো তোমরা অনেক সময় দেখবে মোটরসাইকেল গাড়িতে তেল ভরার সময় কালো কুচকুচে রঙের ঘন, এগুলোই কিন্তু ওই যে ডিজেল, পেট্রোল, এগুলো সবই কিন্তু জ্বালানি তেল, যেগুলোকে মাটির তলা থেকে তোলা হয় এবং এগুলো কিন্তু কোনোটাই পরিষ্কার নয়, মানে স্বচ্ছ নয়। রিফাইনারিতে এগুলো পরিশোধন করে পেট্রোল, ডিজেল এবং কেরোসিনে রূপান্তর করা হয় এবং সাথে সাথে আরও কিছু ব্যবহারযোগ্য পদার্থ বের হয়ে আসে, যেমন এখান থেকে মিথেন গ্যাস পাওয়া যায়, জলীয় বাষ্প এবং অন্যান্য গ্যাসও আছে। আমাদের দেশে তুলনামূলক যে গ্যাস পাওয়া যায় সেটি অনেক পরিষ্কার এবং সরাসরি ব্যবহার উপযুক্ত। আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রায় 99%ই কিন্তু মিথেন গ্যাস, যেগুলো কিন্তু সরাসরি ব্যবহার করা যায়। অনবায়নযোগ্য শক্তির আরেকটি উৎস হচ্ছে নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তিও কিন্তু আমরা জানি, নিউক্লিয়ার শক্তিতে কি হয়, নিউক্লিয়ার শক্তি জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে সেটি ভেঙে যায়, সেটি ভেঙে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হয় এবং সাথে 200 MeV করে শক্তি তৈরি হয়। এই শক্তিটা ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগানো হয়, যেমন পানির জলীয় বাষ্প, মানে পানিকে উত্তপ্ত করে জলীয় বাষ্প তৈরি হয়, এই জলীয় বাষ্প থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। এখন কথা হচ্ছে, পৃথিবীতে ইউরেনিয়ামের পরিমাণ খুবই অল্প এবং মানুষ পারমাণবিক বোমা তৈরির কাজে সাথে সাথে বিদ্যুৎ উৎপাদন করার কাজে এত পরিমাণ ইউরেনিয়াম ব্যবহার করছে যে খুব দ্রুতই যে ইউরেনিয়ামগুলো আছে খুব দ্রুতই সেটি শেষ হয়ে যাবে। বিশেষ করে কিছু কিছু দেশ তার প্রযুক্তির অপব্যবহারের কারণে পারমাণবিক বোমা তৈরির কাজে প্রচুর পরিমাণে ইউরেনিয়ামকে স্টোর করছে। পৃথিবীতে কি পরিমাণ ইউরেনিয়াম আছে মানুষ সেটা অনুমান করে ফেলেছে। দেখা গেছে পৃথিবীর মানুষ যে হারে শক্তি ব্যবহার করছে সেই হারে যদি ব্যবহার করতে থাকে তাহলে তেল, কয়লা, গ্যাস, ইউরেনিয়াম দিয়ে টেনে টুনে বড়জোর আর 200 বছর চলা যাবে। এরপরেই কিন্তু আমাদের পরিচিত উৎসগুলো সব হারিয়ে যাবে, অর্থাৎ আমরা কিন্তু আর কোনোভাবেই অনবায়নযোগ্য শক্তির উপর নির্ভর করতে পারবো না। তাই এখনকার সময় কিন্তু উচিত বিকল্প শক্তির ব্যবস্থা করা। বিকল্প শক্তির জন্য আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি হচ্ছে রিনিউয়েবল এনার্জি। এখানে রিনিউয়েবল এনার্জি আমরা অনেক বেশি কিন্তু ব্যবহার শুরু করেছি, যদিও অনবায়নযোগ্য শক্তির মতো এত পরিমাণ শক্তিশালী নয় নবায়নযোগ্য শক্তি। যেমন সূর্যের আলো থেকে সৌর প্যানেল তৈরি করা হয়েছে। সৌর প্যানেল থেকে যে শক্তিটি পাওয়া যায় সেটি কিন্তু তেল, কয়লা, গ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তির মতো এতটা পাওয়ারফুল নয় এবং সোলার প্যানেল থেকে যে শক্তি পাওয়া যায় সেটি পাওয়ার জন্য বিস্তৃত অঞ্চল জুড়ে কিন্তু সোলার প্যানেল সেট করতে হয়।
এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সোলার প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ শক্তি যন্ত্রকে অনেক বেশি মানে গতি দিতে পারে না। আমাদের প্রথমে যেটি আমাদের বইতে আছে সেটি হচ্ছে জলবিদ্যুৎ। পৃথিবীর 5 ভাগের 1 ভাগ হচ্ছে, পুরো পৃথিবীর শক্তির 5 ভাগের 1 ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি। সেই 1 ভাগের বেশিরভাগই হচ্ছে এখন জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ নদী বা সাগরে বাঁধ দিয়ে তৈরি করা হচ্ছে। নদীর পানি যদি যেহেতু নদীর পানি ফুরিয়ে যায় না, তাই জলবিদ্যুৎ প্রকল্পও কিন্তু শেষ হয়ে যায় না। কিন্তু নদীতে বাঁধ দেওয়া হলে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, যেমন বন্যা তৈরি হয়, বা নদীর গতিপথ পাল্টে যায়, বা নদীর আশেপাশে যে অন্য খাল বা কানেকশনগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়। এই কারণে কিন্তু অনেক দেশেই জলবিদ্যুৎ প্রকল্প বাদ দেওয়া হয়েছে। এরপরে আছে বায়োমাস। জলবিদ্যুতের পরে যে নবায়নযোগ্য শক্তি আমরা বলি সেটাকে বায়োমাস বলা যায়। আসলে বায়োমাসকে পুরোপুরি নবায়নযোগ্য বলা যায় না, কারণ বায়োমাস হচ্ছে খড়, কুটো, লাকড়ি, এগুলো পুড়িয়ে ফেললে কিন্তু পাওয়া যায় না। কিন্তু বিজ্ঞানীরা বলছে এগুলো যেহেতু গাছপালা থেকে তৈরি হয়, তাই গাছপালা যতদিন আছে আমরা ততদিন কিন্তু বায়োমাস পেতে পারি। আমাদের দেশে অধিকাংশ জায়গায় দেখবে তুমি নর্মাল রাস্তার পাশে হোটেলগুলো বলো, সেখানে ওই যে তুষের খড় লাকড়ি দিয়ে ব্যবহার করা হয়, কয়লা দিয়ে, কাঠ কয়লা, বা যে গাছ, আমাদের গ্রাম অঞ্চলে লাকড়ি, খড় এগুলো পুড়িয়ে কিন্তু রান্না করা হয়, এবং এগুলো কিন্তু বায়োমাসের অন্তর্ভুক্ত। বিশেষ করে যেসব অঞ্চলে বিদ্যুৎ নেই সেসব অঞ্চলে কিন্তু মানুষ রান্না বাড়া বা শক্তির জন্য পুরোপুরি বায়োমাসের উপর নির্ভরশীল। এরপরে আমরা আছি সৌরশক্তি। একটু আগে আমরা যেটা বললাম, 1 বর্গ কিলোমিটার এলাকার সূর্যের আলো থেকে প্রায় 1000 মেগাওয়াট শক্তি পাওয়া যায়। 1 বর্গ কিলোমিটার মানে কিন্তু অনেকটা জায়গা। 1 কিলোমিটার, তার চারিদিকে 4টা অংশই কিন্তু মানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 কিলোমিটার অংশটাই হচ্ছে 1 বর্গ কিলোমিটার। এই অংশ থেকে যে সোলার প্যানেল সেট করলে আমরা যে শক্তি পাবো সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে প্রায় 1000 মেগাওয়াট শক্তি। কিন্তু সেটি হচ্ছে মেঘ বৃষ্টির কারণে কিন্তু রাতের বেলা কিন্তু সেটি থাকে না, আবার মেঘ বৃষ্টির কারণেও কিন্তু সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তাই সূর্যের আমরা খুব বেশি বড় উৎস, তারপর আমরা বলতে পারি যে এটির উপরে আমরা অনেকেই নির্ভর করি। বিশেষ করে গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ নেই, তারা কিন্তু অনেকেই বাংলাদেশে এখন সোলার প্যানেলের উপর নির্ভর করে। আর এটি খুব জনপ্রিয় এই কারণে যে একে সরাসরি সূর্যের আলো থেকে বিদ্যুতে রূপান্তর করা যায় কোনো ঝামেলা ছাড়াই। এজন্য মানুষ ছাদে, টিনের উপরে বা কাঁচা ঘরগুলোতেও বর্তমানে সোলার প্যানেল তৈরি করে নিজেই বাসায় একটা বিদ্যুতের উৎস করে নেয়। অনেক সময় শহরের মানুষও লোডশেডিং এর সময় বিকল্প উৎস হিসেবে সোলার প্যানেলকে ব্যবহার করে। বায়ু শক্তি। সৌরশক্তির পরেই যেটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সেটি হচ্ছে বায়ু শক্তি। আমাদের দেশে এখনো আমরা বায়ু বিদ্যুতের জন্য বিশাল টারবাইন দেখে অভ্যস্ত নই, কিন্তু বাইরের দেশে সাগরগুলোর পাশাপাশি এলাকায় দেখা যায় বিশাল বিশাল টারবাইন, বিস্তৃত এলাকা জুড়ে টারবাইন রয়েছে। আমাদের দেশে যমুনা নদীর পাড়ে তোমরা যদি যমুনা ব্রিজ পার হও তখন কিন্তু তোমরা দেখতে পাবে ওখানেও কিন্তু টারবাইন রয়েছে। মানে বেশ কয়েকটি নদীর পাড়ে কিন্তু আমাদের বড় বড় নদীগুলোর পাড়ে বেশ কিছু টারবাইন রয়েছে, তবে এটা খুব বেশি অ্যাভেলেবেল নয়। বাইরের দেশগুলোতে বায়ুকলটা যেমন অ্যাভেলেবেল, আমাদের দেশে কিন্তু এখনো বায়ুকলটা অত বেশি অ্যাভেলেবেল নয়। একটা বায়ু টারবাইন থেকে কয়েক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব, কিন্তু এটি নির্ভর করছে কিন্তু বাতাসের উপরে, বাতাস প্রবাহের উপরে। বাতাস প্রবাহ যত বেশি জোরালো হবে টারবাইন থেকে কিন্তু তত বেশি বিদ্যুৎ পাওয়া সম্ভব। এরপরে আমরা বলতে পারি যে অনবায়নযোগ্য জ্বালানির পরে যেটি সব থেকে পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন, সেটি হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েলটা কি? বায়োফুয়েল হচ্ছে আখ, চিনি, ভুট্টা এগুলো থেকে পচিয়ে যে অ্যালকোহল তৈরি করা হয়, ইথানল তৈরি করা হয়। এই ইথানলকে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করলে সেটিও কিন্তু খুব ভালো কাজে দেয়। এবং বর্তমান সময়ে বেশ কয়েকটি দেশ যেমন ব্রাজিল বড় আকারে বায়োফুয়েলের ব্যবহার শুরু করেছে। তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বায়োফুয়েল ব্যবহার করছে, অর্থাৎ অ্যালকোহলটাকেই তারা ব্যবহার করছে ডিজেলের পরিবর্তে, পেট্রোল ডিজেলের পরিবর্তে তারা অ্যালকোহলটাকে ব্যবহার করছে। এরপরে আমরা আসবো ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ভূতাপীয় শক্তি। ভূতাপীয় শক্তি বলা হয় জিওথার্মাল। জিওথার্মাল বলা হয় ভূতাপীয় শক্তি। জিওথার্মালটা কি আমরা একটু দেখি। আসলে অনেক পাহাড়ের মধ্যেই কিন্তু আগ্নেয়গিরি থাকে।
দেখা যাচ্ছে কিছু সুপ্ত আগ্নেয়গিরিও কিছু কিছু পাহাড়ে থাকে, অর্থাৎ এইসব পাহাড়ের অভ্যন্তরীণ ভাগ অত্যন্ত উত্তপ্ত বা গরম থাকে। যদি কোনো প্রক্রিয়া এর মধ্যে থেকে একটি পাইপ ঢুকিয়ে, টানেল ঢুকিয়ে সেই তাপটাকে এখান থেকে যদি টানেলে ঠান্ডা পানি দেওয়া হয়, এখান থেকে ঠান্ডা পানি দেওয়া হবে এবং এখান থেকে সেই গরম পানিটি বের হবে। অর্থাৎ সেই আগ্নেয়গিরির তাপে এই পানিটি কিন্তু গরম হয়ে যাচ্ছে এবং এই গরম পানির বাষ্পকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এই ধরনের যে উৎস, এটাকে বলা হয় জিওথার্মাল। জিও মানে ভূ, আর থার্ম হচ্ছে গরম বা উত্তপ্ত। এই পৃথিবীর উত্তাপকে কাজে লাগিয়ে যে ধরনের প্রক্রিয়া, এই প্রক্রিয়াই হচ্ছে জিওথার্মাল। এই প্রক্রিয়াটা এখনো সহজ নয়, তাই ব্যাপকভাবে এর ব্যবহার শুরু হয়নি। আর সব জায়গায় কিন্তু উত্তপ্ত আগ্নেয়গিরি পাওয়া যায় না। যেসব এলাকায় উত্তপ্ত আগ্নেয়গিরি পাওয়া যায় সেসব এলাকায় হচ্ছে ভূতাপীয় ওই শক্তিটি ব্যবহার করা যায়, তাই এটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় নয় বা অনেক জায়গায় নেই। এরপরে আমরা আসবো শক্তি রূপান্তর এবং পরিবেশের উপরে এর প্রভাব। শক্তি রূপান্তর, আমরা প্রত্যেক মুহূর্তে শক্তিকে রূপান্তর করছি, শক্তিকে রূপান্তর করে অন্য শক্তিতে পরিণত করছি। এই শক্তি রূপান্তরের ফলে কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা যখন জীবাশ্ম জ্বালানিকে শক্তি হিসেবে রূপান্তর করছি তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডটা পৃথিবীর বায়ুমণ্ডলকে ধ্বংস করে দিচ্ছে, ওজোন স্তরকে ছিদ্র করে দিচ্ছে, যার ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে সহজে প্রবেশ করছে। আমরা এরপরে বলছি যে এই তাপমাত্রার কারণে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে, পানি, সমুদ্রের পানি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এরপরে নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি যদিও কার্বন ডাইঅক্সাইড এখানে নির্গত হয় না, কিন্তু এটি দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, বিশেষ করে আমাদের মতো দেশের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর এর ব্যবস্থাপনাটাই অত্যন্ত ব্যয়বহুল এবং অত্যন্ত নিরাপত্তার সহিত একে ব্যবস্থাপনা করতে হয়। সামান্য ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে যদি কোনোভাবে এই ধরনের নিউক্লিয়ার শক্তির কারখানায় বা বিদ্যুৎ স্থাপনগুলো, চুল্লিগুলোতে কোনো সমস্যা দেখা দেয়, সেটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর আকার ধারণ করতে পারে। বিশেষ করে এটি যে জলাশয়ের সাথে সংযুক্ত, সেই জলাশয় এবং সেই জনপদকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এই তেজস্ক্রিয়তা দ্বারা। স্বাভাবিক অবস্থাতেও এর যে রাসায়নিক বর্জ্যটা তৈরি হয়, নিউক্লিয়ার যে বর্জ্যটা তৈরি হয়, সেটিও কিন্তু মানুষের জীবনে, যদি সেটিকে ঠিকমতো ব্যবস্থাপনা না করা হয়, সেই বর্জ্যটাও মানুষের জীবনে অত্যন্ত খারাপ ভূমিকা রাখে। এরপরে আমরা যাব, যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে এবং জাপানের ফুকুশিমায় যে প্রাকৃতিক দুর্যোগ না, পারমাণবিক দুর্যোগ ঘটেছিল। চেরনোবিলে ঘটেছিল কম্পিউটারে একটা ভাইরাস দ্বারা আক্রমণ করেছিল পারমাণবিক চুল্লিগুলোতে, এবং ওই ভাইরাসের কারণে কম্পিউটারগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার ফলে ওই মুহূর্তে নিউক্লিয়ার যে রিঅ্যাক্টর ছিল বা পারমাণবিক চুল্লি ছিল সেটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়ার কারণে সেটি আর তার কাজ তখন করতে পারে না, যার ফলে একেবারে সেখানে চেইন রিয়াকশন শুরু হয়ে যায়, এবং চেইন রিয়াকশন শুরু হয়ে যেয়ে সেটি বিস্ফোরিত হয়ে আশেপাশের জলাশয়েও তার প্রভাব ফেলে। যদিও সেখানে আশেপাশে জনমানব যেরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আশেপাশে বিশাল একটি লেক ছিল চেরনোবিলে, সেটিও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছে, এবং সেখানে জলাশয়ের পানিতে এখনো অত্যন্ত পরিমাণে তেজস্ক্রিয়তা রয়েছে, যেটি ওখানে পানির কাছে গেলেও বোঝা যাচ্ছে। তেজস্ক্রিয় গাইগার মোডাল কাউন্টার দিয়ে মাপলে দেখা যায় যে অত্যন্ত তেজস্ক্রিয়তা ওখান থেকে নির্গত হয়, এবং এর ফলে ওই লেকের মধ্যে যে প্রাণী বা মাছগুলো ছিল তাদের সবার জিনগত পরিবর্তন হয়েছে, তারা দানব আকৃতির লাভ করেছে, বা তাদের চেহারার, মাছগুলোর বিভিন্ন চেহারার পরিবর্তন ঘটে গেছে, বিভিন্ন বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে গেছে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে জাপানের ফুকুশিমায় সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে সুনামি তৈরি হয়েছিল, তার ফলে পাশাপাশি 2টি পারমাণবিক চুল্লি ধ্বংস হয়েছিল, এবং সেই অঞ্চলের মানুষের খুব অতিরিক্ত তেজস্ক্রিয়তার ফলে ক্যান্সার ছড়িয়ে পড়েছিল। সে অঞ্চলের খাবার, পশু পাখি, সবজি, পানি সব কিছু একেবারে তেজস্ক্রিয়তা দ্বারা দূষিত হয়ে গেছিল। মানুষ একেবারে সেখানে অসহায় হয়ে পড়েছিল, এবং তার প্রভাব কিন্তু এখনও বিদ্যমান, যার ফলে অনেক দেশই, রাশিয়া, জাপান, এই সমস্ত দেশে ধীরে ধীরে পারমাণবিক চুল্লির দ্বারা শক্তি উৎপাদন এটি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তারা কিন্তু অন্য প্রক্রিয়ার দিকে আগাচ্ছে শক্তির জন্য। আমরা এছাড়াও বলতে পারি যে জলবিদ্যুতের নদীতে যে বাঁধ দেওয়া হয়, এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং পরিবেশের ক্ষতি হয়। অন্যদিকে পানি প্রবাহ কমে যাওয়ার কারণে বাঁধের পরবর্তী এলাকায় বিভিন্ন খরারও সৃষ্টি হতে পারে।
যেমন আমরা যে বিভিন্ন জায়গায় জানি যে বাঁধগুলো আছে, সেই বাঁধগুলো দিয়ে বিদ্যুৎ এমনিতেই জলবিদ্যুৎ যেখানে তৈরি হয়নি, শুধু বাঁধ দেওয়া রয়েছে, ফারাক্কা বাঁধ, তিস্তা বাঁধ, সেসব জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশের এপাশে এসে দেখা যায় যে পানির অত্যন্ত অভাব, সংকট। আবার একই সাথে যেখানে বাদ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু নদীর গতিপথের পরিবর্তন ঘটেছে এবং কিছু কিছু খাল বিল শুকিয়ে গিয়ে মানুষের চরম বিপর্যয় দেখা গেছে পানির। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা দেখলাম যে কি কি থেকে আমরা শক্তি পেতে পারি, মানে শক্তির উৎস, নবায়নযোগ্য শক্তি, অনবায়নযোগ্য শক্তি, এবং নবায়ন এবং অনবায়ন দুই ধরনের শক্তিরই কিছু সুবিধা অসুবিধা। তাহলে তোমরা এটুকুই পড়বে। পরবর্তী ক্লাসে আমরা শক্তির নিত্যতা সূত্র নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।